কৌশলের নামে বিএনপি গুপ্তবেশ ধারণ করেনি তারেক রহমান। ইসলামপন্থী রাজনীতিতে ভাঙন, 3 ভাগে বিভক্ত। সিরাজগঞ্জে সরকারি কর্মকর্তার অবহেলায় আটকে আছে সেতুর কাজ। বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি ভারত বাংলাদেশ। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনই সবাইকে স্বাগত জানাচ্ছি। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি দিলরুবা খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিকে অপপ্রচার কিংবা ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের কর্মীরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না। শনিবার বাংলাদেশ চিনমোচি সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার জন্য বিভিন্ন কৌশল খুঁজছে, তবে আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না। তিনি আজ শনিবার রাজধানীর বাংলাদেশ চিনমোচি সম্মেলন কেন্দ্রে গুম, খুন এবং নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা কোনো রকম সুযোগ দেব না এবং কোনো ধরনের ষড়যন্ত্রের অংশ হতে দেব না। আপনাদের আমি সতর্ক করে দিতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামপন্থী রাজনীতিতে বড় ভাঙন। জামায়াতের এক বাক্সে ভোট কৌশল ভেস্তে গিয়ে ইসলামী ভোট এখন 3 ধারায় বিভক্ত। আসন সমঝোতা, নেতৃত্বের দ্বন্দ্ব আর পারস্পরিক অবিশ্বাস, এই বিভাজন কাকে সুবিধা দেবে আর কাকে ফেলবে ঝুঁকিতে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই যে দীর্ঘদিনের পথ চলা, 5ই আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থী শক্তি একসাথে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম, জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ভোট এখন স্পষ্টভাবে 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কিন্তু এর কারণ কি? শুক্রবার 11 দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা দিয়েছে এককভাবে নির্বাচন করার। দলটি 268 আসনে নিজেদের প্রার্থী দিয়েছে এবং বাকি 32 আসনে পছন্দের দলের প্রার্থীদের সমর্থন করবে বলেও জানিয়েছে। এতে কার্যত 300 আসনেই তাদের উপস্থিতি বিরাজ করবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। ঠিক এর আগে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোটের 10 শরিক 253 আসনে সমঝোতায় চূড়ান্ত করার ঘোষণা দেয় এবং ইসলামী আন্দোলনের জন্য তারা 47টি আসন ফাঁকা রেখে দেয়। তবে শেষ পর্যন্ত আসন ভাগাভাগিতে সমঝোতায় না পৌঁছানোয় ইসলামী আন্দোলন জোট থেকে সরে আসে। দলটির অভিযোগ, তারা উপেক্ষা ও অসম্মানের শিকার হয়েছে। তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে ইসলামপন্থী রাজনীতি এখন 3টি ভিন্ন ধারায় অবস্থান করছে। সেগুলো হচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য, চরমনাই পীরের ইসলামী আন্দোলন এবং বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের শরিক হিসেবে সমঝোতায় যুক্ত 3 ইসলামী দল। নির্বাচন বিশ্লেষকদের মধ্যে এই বিভাজন শুধু নির্বাচনী কৌশল নয়, বরং নেতৃত্ব, আদর্শ ও পারস্পরিক অবিশ্বাসের পুরনো সংকটকে প্রকাশ্যে এনেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিচ্ছেদের কারণ কি? অন্যদিকে জামায়াতের লক্ষ্য ছিল ইসলামী আন্দোলনকে 30 থেকে 35টি আসন দেওয়া। পরে জামায়াত 45 আসনে আপোষ করলেও ইসলামী আন্দোলন রাজি হয়নি। ফলে জোটের ভেতরে সন্দেহ ও প্রতিযোগিতা তৈরি হয়। পরিস্থিতি বিশ্লেষণ করে জামায়াত সিদ্ধান্ত নেয় 10 দল নিয়ে এগুলে তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থায় থাকবে তারা। ইসলামী আন্দোলনের ভেতরেও ঐক্যে প্রশ্নে মতভেদ ছিল। শেষ পর্যন্ত দলটির শীর্ষ নেতারা প্রকাশ্যে না থাকলেও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জামায়াত আমাদের নীতি ও ইনসাফের প্রশ্নে বৈষম্যের স্বীকার করেছে। এদিকে ইসলামী দলগুলোর আরেক অংশ বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় যুক্ত রয়েছে। জমিয়ত সহ 3 দল এর মধ্যে আছে। ফলে বিরোধী রাজনৈতিক অঙ্গনে ইসলামপন্থী ভোট 3 ভাগে বিভক্ত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বিচ্ছেদ বা বিভক্তি নির্বাচন মাঠে কার পক্ষে যাবে এটা এখনো অনিশ্চিত। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই বিভাজনে জামায়াতের ঝুঁকি কিছুটা বেশি। কারণ হেফাজত, জমিয়ত ও ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের দূরত্ব ভোটের মাঠে প্রতিকূল পরিবেশ তৈরি করতে পারে। নাভিদ হাসান, সোনালী নিউজ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ বিষয়ে বাংলাদেশের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা এবং অবস্থান জানাতে চলতি মাসে ঢাকায় আসার কথা ছিল জাতিসংঘের একটি প্রতিনিধি দলের।
একই সঙ্গে 21 জানুয়ারি এলডিসি উত্তরণ নিয়ে একটি স্বাধীন প্রস্তুতিমূলক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনের সূচিও ছিল। তবে সফরের আগে প্রতিনিধি দলের ঢাকা সফর আপাতত স্থগিত করা হয়েছে। নতুন কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি। সূত্র জানায়, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও পঞ্চম এলডিসি সম্মেলনের মহাসচিব রাবাব ফাতিমার নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় আসার কথা ছিল। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সফরটি এ সময় না করার সিদ্ধান্ত জানানো হয়েছে। কুমিল্লা 4 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার বিকেল 4টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট 2 এ অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেন ইসি। এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সরকারি কর্মকর্তাদের ফাইলের ফাঁদে আটকে পড়ে বিপাকে তলিয়ে যাচ্ছে হাজারো মানুষ। দরপত্র শেষ, অনুমোদন মিলেছে, তবু 3 বছর ধরে আটকে আছে কাজ। এতে বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের ফুলজুর নদীর পাড়ের 30টি গ্রামের মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মন্ত্রণালয়ের অবহেলায় থাকা হাজারো মানুষের স্বপ্ন একটি ব্রিজ, অথচ ফুলজুর নদীর উপর একটি ব্রিজ নির্মাণে বদলে যেত নদীর 2 পারের মানুষের জীবনযাত্রা। সিরাজগঞ্জের কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলার নূরনগর খাসচর এলাকার কথা। আজও একটি ব্রিজের অপেক্ষায় 30টি গ্রামের মানুষ। অনুসন্ধানে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় 2022 সালে একনেকে অনুমোদন পায় 290 মিটার দীর্ঘ এই ব্রিজ। নির্মাণ ব্যয় ধরা হয় 34 কোটি 56 লাখ টাকা। দরপত্র মূল্যায়ন, ড্রয়িং ও লেআউট সবই শেষ, তবু শুরু হয়নি কাজ। কিন্তু বাস্তবতা হলো 3 বছর ধরে মন্ত্রণালয়ের ফাইলে আটকে আছে সেই স্বপ্নের সেতু। সরকারি কর্মকর্তাদের এই ব্রিজের অভাবে কষ্ট করতে হচ্ছে আশেপাশের 30 গ্রামের মানুষদের। এই ব্রিজটা না হওয়ার কারণে আমরা বেশ কিছু গ্রামের লোক অসুবিধায় আছি। যদি দ্রুত গতিতে ব্রিজটা হয় তাহলে আমার একটু সুবিধা হয়। আর সুবিধা কি, স্কুলে ছলপাল পোলাপান যাওয়ার সুবিধা, তারপরে রুগী টুগি নিয়ে যাওয়া পার করার সুবিধা ব্রিজ হইলে পারে। আর এই লোকের উপরে তো অসুবিধা হয়। আমরা চাচ্ছি যে আমাদের প্রায় 50,000 লোক আছে, এখানে যদি ব্রিজটা হয় তাহলে আমাদের 2 পাশে প্রায় 20 থেকে 25টা গ্রাম আছে, এদের সুবিধা হবে। সিরাজগঞ্জ এলইজিডি নির্বাহী প্রকৌশলী জানান, ব্রিজের ফাইল বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে আছে। সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। স্বাক্ষর আর অনুমোদন নিয়ে দ্রুত কাজ শুরু হবে। আসলে ব্রিজটা আমাদের এখন ইভালুয়েশন পর্যায়ে আছে। এখান থেকে ইভালুয়েশন রিপোর্ট চলে গিয়েছে অ্যাপ্রুভিং অথরিটি বরাবর। আর এটার অ্যাপ্রুভিং অথরিটি হচ্ছেন আমাদের মাননীয় উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয়। তো আমাদের এলজিডি পিডি স্যার এবং চিফ ইঞ্জিনিয়ার স্যার হয়ে এটা মিনিস্ট্রিতে গেছে, এখন সেখানে আছে, তারা এটা রিভিউ করছেন। রিভিউ সম্পন্ন হলে তারা এটা অনুমোদন দেবেন, অথবা তাদের অন্যান্য যদি কোনো দিক নির্দেশনা থাকে সেটা জানাবেন। অনুমোদন পেলে আমরা ঠিকাদারকে এনওএ প্রদান করব, নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড। তারপর বিধি মোতাবেক অন্যান্য ব্যবস্থা গ্রহণ পূর্বক আমরা কন্ট্রাক্ট সাইন করব ঠিকাদারের সাথে। ফুলজুর নদীর যে জায়গায় ব্রিজটা নির্মিত হবে, পুরো এলাকাটাই আমরা পায়ে হেঁটে ভিজিট করেছি। কখনো মানে পুরো এলাকাটা সম্পর্কে আমরা ধারণা নিলাম, টেকনিক্যাল কিছু অ্যাসপেক্টসগুলো রিভিউ করলাম। আমরা ডিটেইলি অ্যানালিসিস করব এবং তারপরে আশা করি যে সিদ্ধান্তটি আসবে সেটি মানে যথার্থ হবে। সকল জটিলতা নিরসন হয়ে ব্রিজটির কাজ দ্রুত শুরু হবে বলে আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। শীতের বাজারে ক্রেতাদের পকেটে চাপ। সবজি, চাল, মাছ, মাংস ও মুদি পণ্যের দাম কোথাও বাড়ছে, কোথাও একটু স্বস্তি। কেজিতে টমেটো 80, শসা 80, মরিচ 120, চালও কমছে না। ইলিশ, চিংড়ি, রুই মাছের দামও আকাশ ছোঁয়া। জনসাধারণের জন্য শীত মানেই রোজকার বাজারে নতুন চিন্তার কারণ। বিস্তারিত জুবায়ের আলমের রিপোর্টে।
শীতের সবজি, চাল, মাছ, মাংস ও মুদি পণ্যের দাম কোথাও স্বস্তি, কোথাও আবার বাড়তি চাপ। বর্তমানে বাজারে ক্যাপসিকাম বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকায়, শসা 80 টাকা, টমেটো 80 টাকা, মরিচ 120 টাকা, সিমের বিচি 80 টাকা, টক ফল 80 টাকা, বিট 50 টাকা, আলু 50 টাকা এবং সিম 40 টাকায়। চাল বাজারে খোঁজ নিয়ে জানা গেছে পোলাও চাল প্রতি কেজি 130 টাকা থেকে 135 টাকা, মিনিকেট চাল 78 থেকে 80 টাকা এবং নাজির শাহের চাল 80 থেকে 82 টাকায় বিক্রি হচ্ছে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়, গলদা চিংড়ি 750 টাকা, হরিণা 800 টাকা, বাগদা 900 টাকা, ছোট কোরাল 500 টাকা, বড় কোরাল 700 টাকা, রুই মাছ 350 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শীতের মৌসুমেও সবজির বাড়তি দাম ও চাল, মাছ, মুরগি দামে বাড়তি চাপ অনুভব করছেন সাধারণ ক্রেতারা। কিন্তু এটা গভর্নমেন্টের দেখা উচিত যে এটা কিভাবে তদারকি করা দরকার, যে কি জন্য বাড়ে, কি জন্য হঠাৎ করে সপ্তাহে সপ্তাহে কি জন্য বাড়ে। ব্যবসায়ীদের সেই পুরনো অজুহাত আমদানি কম থাকায় পণ্যের দাম তুলনামূলক বেশি। হাট বাড়ে নেই এখনো, 1-1.5 বছর হয়ে গেছে, ওই 750-750 বেচা কিনি চলছে। নদীর মাছ তো দাম বেশি, আবার শাঁসের শিং বেঁধে 350 টাকা কেজি, আমি বেশি 1000 টাকা কেজি, গুড়া চিংড়ি 1000 টাকা কেজি, শাঁসের বড়টা বেশি 800 টাকা কেজি। নদীর মাছের দাম বেশি, জাহির মাছ নদীর 1000 টাকা কেজি, বড়টা 1250 টাকা কেজি। রাজধানীর সবজির যে খুচরা বাজার রয়েছে, আমরা সবজির খুচরা বাজারে ক্রেতা এবং বিক্রেতার মাঝে কথা বলেছি। সবজির বাজার স্বস্তিতেই রয়েছে, অর্থাৎ গত মাসের তুলনায় এই মাসে সবজির বাজারে কিছুটা পণ্যের দাম কমে আসছে। বেগুন যেমন বিক্রি করছে 80 টাকা, গত মাসে ছিল 100 টাকার উপরে। টমেটো সেই একই দামে 80 টাকা বিক্রি করছে। পাশাপাশি অন্যান্য সবজির দাম রয়েছে, সেগুলো অপরিবর্তিত রয়েছে। কারণ বাজার থেকে সোনালী নিউজ, জুবায়ের আলম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। 2025 সালে সৌদি আরবে প্রায় 2,26,000 কেজি সোনার নতুন মজুদ আবিষ্কৃত হয়েছে। সৌদি গোল্ড রিফাইনারি কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুলিমান আল উথাইম এ তথ্য জানিয়েছেন। রিয়াদে অনুষ্ঠিত ফিউচার মিনারেলস ফোরামের 5ম আসরের ফাঁকে সৌদি সংবাদ মাধ্যম আল ইকতিসাদিয়াহকে দেওয়া এক সাক্ষাৎকারে আল উথাইম বলেন, আবিষ্কৃত সোনার মধ্যে প্রায় 15 লাখ আউন্সি সৌদি গোল্ড রিফাইনারি কোম্পানির অংশে পড়েছে। এবারে খেলার সংবাদ। বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি ভারত বাংলাদেশ। ভারত বাংলাদেশ ক্রিকেট মানেই বাড়তি উত্তাপ। সেই উত্তেজনার মাঝেই আজ বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দুই দেশ। জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারতের যুবারা। ক্রিকেট কূটনীতির টানাপোড়েন, পুরনো বৈরিতা আর সোনালী স্মৃতির প্রেরণায় আজকে ম্যাচ ঘিরে আলাদা উত্তেজনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারত আর বাংলাদেশের মধ্যকার চলমান ক্রিকেট উত্তেজনার মধ্যেই এই দুই দেশ আজ মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপে। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনি। আজ বাংলাদেশের অনূর্ধ্ব-19 দলের বিশ্বকাপ যাত্রা শুরু হতে যাচ্ছে ভারতের যুবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে। জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশের সময় বেলা 1:30টায় অঘোষিত যুদ্ধে নামতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশ। এমনিতেই যে কোনো স্তরের ক্রিকেটেই এই দুই দেশের লড়াই এখন ভিন্ন মাত্রা ছড়ায়। তবে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ব্যাপারটা মাথায় রেখে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। বিসিবি আইসিসিকে জানিয়ে দিয়েছে এমন সিদ্ধান্ত। এই নিয়ে এখন চলছে ক্রিকেট কূটনীতির যুদ্ধ। এর মধ্যেই আজ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। মাঠের ক্রিকেটে ভারতের সঙ্গে বাংলাদেশের বৈরিতা নতুন কিছু নয়। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে একটি নো বল বিতর্ক ব্যাপক ঝড় তুলেছিল গোটা বাংলাদেশে, এমনকি ক্রিকেট দুনিয়াতেও। সে উত্তাপ ক্রমেই আরও বেড়েছে গত কয়েক বছরে নানা ঘটনা প্রবাহে। ভারতের বিপক্ষে বড় মঞ্চে বাংলাদেশ জাতীয় দলের অবশ্য এখনও খুব বেশি সাফল্য নেই। তবে যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে মধুর স্মৃতি আছে বাংলাদেশের। 2020 সালের যুব বিশ্বকাপের শিরোপা এসেছিল ফাইনালে এই ভারতকে হারিয়ে।
2024 সালে এশিয়া কাপের ফাইনালেও ভারত অনূর্ধ্ব 19 দলকে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। আজিজুল হাকিমের নেতৃত্বাধীন সেই দলের ক্রিকেটাররাই এবার জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে গিয়েছে। তবে সেখানে পৌঁছে বৃষ্টির কারণে তাদের দুটি প্রস্তুতি ম্যাচের একটি মাঠেই গড়ায়নি, অন্যটিতেও বাধা দিয়েছে বৃষ্টি। তাই এই বড় ম্যাচের আগে খুব একটা স্বাচ্ছন্দ্যে নেই বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে আগের সাফল্যই এখন তাদের প্রেরণা। নাভিদ হাসান, সোনালী নিউজ। এবারে বিনোদন সংবাদ। হলুদ শাড়ি, গ্রামীণ সাজ, চারদিকে গান আর নাচ, এক ঝলকেই মনে হয় বিয়ের গায়ে হলুদ। এমনই গ্রামের আবহে গায়ে হলুদে পূজা চেরির নাচের ভিডিও ভাইরাল। কার গায়ে হলুদে নাচলেন পূজা, এই রহস্য আর আলোচনার ঝড়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় গ্রামের পরিবেশে গায়ে হলুদের সাজে পূজা চেরি। চারপাশে নাচ, গান আর উৎসবের আমেজ। ভিডিও দেখে অনেকেই ধরে নেন সম্ভবত বিয়ের অনুষ্ঠান, কিন্তু বাস্তবতা ভিন্ন। গণমাধ্যম সূত্রে জানা গেছে এটি কোনো বাস্তব বিয়ে নয়, এটি পরিচালক রেদওয়ান রনির নতুন সিনেমা দমের একটি শুটিং এর দৃশ্য। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধেছেন আফরান নিশু ও পূজা চেরি। ভিডিওর একটি দৃশ্যে নিশুকেও দেখা যাওয়ায় ভক্তদের কৌতূহল আরো বেড়ে যায়। শুটিং চলাকালীন পাবনায় সেটের আশপাশে ছিল সাধারণ মানুষের ভিড়। সেই সুযোগে কোনো এক উৎসুক দর্শক গোপনে ভিডিওটি ধারণ করেন। পরে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অ্যাকশন ও রোমাঞ্চধর্মী সিনেমা দমে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া প্রায় এক দশক পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন বর্ষিয়ান অভিনেত্রী ডলি জহুর। এর আগেও এই সিনেমার শুটিং এর জন্য পুরো টিম কাজাখস্তানে অবস্থান করছিল। ভিন্ন লোকেশন, শক্তিশালী কাস্টিং আর গল্পের গোপনীয়তা সব মিলিয়ে দম নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।